দক্ষিণ কোরিয়ার বাচ্চাদের এক স্কুল, তবে সাধারণ বাচ্চাদের এখানে পড়ানো হয় না। আমাদের আশপাশে অনেক স্পেশাল চাইল্ড আছে, হয়তো তারা বাক প্রতিবন্ধী, কানে শুনতে পারে না, অথবা অটিজমে ভুগছে। এমন বাচ্চাদের জন্য তৈরি এই স্কুলে ঘটে নির্মম এক কাণ্ড। প্রায় 5 বছর যাবৎ এসব বাচ্চাদের উপর শারীরিক এবং যৌন নির্যাতন চালিয়ে যাচ্ছে কিছু শিক্ষক সম্মিলিতভাবে। একজন সৎ শিক্ষকের সামনে বিষয়টি এলেও সঠিক প্রমাণ এবং জড়িত ওইসব শিক্ষকদের প্রভাবের কারণে ঘটনার ধামাচাপা দেয়া হয়। খুব সাধারণ কোনো গল্প মনে করছেন? নির্মম এই ঘটনাকে কেন্দ্র করে 2011 সালে বানানো হয় কোরিয়ান সিনেমা সাইলেন্সড। মাথার চুল ছিঁড়তে চাইবেন এই নির্মমতা, ভয়াবহতা আর হিংস্রতা দেখে। গল্পের শুরুতে আমরা ইনহু নামের একজন শিক্ষককে দেখতে পাই। সে তার একমাত্র মেয়েকে নিয়ে মায়ের সাথে সিউল শহরে থাকে। একদিন হঠাৎ করে তাকে জানানো হয় আগামীকাল থেকে সে মুজিন শহরের সায়া একাডেমি স্কুলে শিক্ষকতা করবেন, অর্থাৎ তাকে ট্রান্সফার করা হয়। পরের দিন ইনহু সেই স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে মা ফোন করলে ড্রাইভিং করা অবস্থায় সে মায়ের সাথে কথা বলতে থাকে। ঠিক তখনই কিছুটা অসাবধানতার কারণে গাড়ির নিচে একটা বন্যপ্রাণী এসে পড়ে, ফলে তার গাড়িটা হালকা একটু ড্যামেজ হয়। অন্যদিকে ঠিক একই সময়ে একটা 8 বছরের বাচ্চা সুইসাইড করার জন্য রেল লাইনে হাঁটছিল। ট্রেন এসে পড়লে বাচ্চাটি ট্রেনের নিচে কাটা পড়ে সুইসাইড করে। এদিকে ইনহু গাড়িটা রিপেয়ারিং করার জন্য পার্শ্ববর্তী একটা গ্যারেজে চলে আসে। গ্যারেজে আরও কাজ থাকার কারণে গ্যারেজ মেকানিক তাকে কিছুটা সময় অপেক্ষা করতে বলে। ইনহু মেকানিককে জানায় আজকে তার তাড়া থাকায় কালকে এসে সে গাড়িটা ঠিক করে নিবে। যেহেতু স্কুলের প্রথম দিন, তাই সে তাড়াহুড়ো করে গাড়িটা বের করছিল, কিন্তু গাড়িটার ব্যাকসাইড গিয়ে পিছনে থাকা অন্য আরেকটা গাড়িতে গিয়ে ধাক্কা খায়। ফলে ওই গাড়ি থেকে একটা মেয়ে নেমে এসে ইনহুকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে, যেমন অন্ধ নাকি, দেখে চলতে পারেন না, ইত্যাদি ইত্যাদি। ইনহু এসব কথায় কান না দিয়ে মেয়েটাকে বলে আপনার গাড়িটা সরান, আমার তাড়া আছে, যেতে হবে। মেয়েটা তারপরেও ইনহুকে উল্টাপাল্টা কথা আবারও শোনায়। আসলে গতকাল রাতে মেয়েটা ড্রিঙ্ক করেছিল, তাই মুখে যা আসছিল ইনহুকে তাই শোনাচ্ছিল। কিছুক্ষণ পর মেয়েটা আবার ইনহুর কাছে ক্ষমা চেয়ে বসে আর ইনহুকে লিফট দিয়ে তার স্কুলে পৌঁছে দেয়। আর যেতে যেতে তার কার্ড দিয়ে বলে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। মেয়েটির নাম হলো উজিন, আর সে ছিল ওই শহরের হিউম্যান রাইটস সেন্টারের সিও। যাই হোক, এটাই সেই ছায়া একাডেমি। তবে এই স্কুলে সাধারণ কোনো বাচ্চাকে পড়ানো হয় না। আশেপাশের বাক প্রতিবন্ধী, কানে শুনতে পারে না, বলতে পারে না, অথবা অটিজমে ভুগছে, এসব বাচ্চাদেরকে নিয়েই এই স্কুলটা বানানো। স্কুলে ঢোকার সময় ইনহু 2টা বাচ্চা মেয়েকে দেখে তাদের সাথে কথা বলতে চাইলে তারা কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। মেয়ে 2টার এমন আচরণ তার কাছে একটু অদ্ভুত লাগে। এরপর সোজা প্রিন্সিপালের রুমে এসে প্রিন্সিপালের সাথে পরিচিত হওয়ার পর তাকে জানানো হয় সে চাইলে আগামী সোমবার থেকে শিক্ষক হিসেবে জয়েন করতে পারে। যাই হোক, ইনহু সে সময় লক্ষ্য করে প্রিন্সিপাল আর তার ভাই টুইন ব্রাদার, অর্থাৎ দুজন যমজ আর একই রকম দেখতে। যথারীতি সোমবার ইনহু স্কুলে আসে আর বাচ্চাদের ক্লাস নেওয়া শুরু করে। শিক্ষকতার পাশাপাশি সে ওইসব প্রতিবন্ধী বাচ্চাদের ভাষা বুঝতেও পারে আর তাদেরকে বোঝাতেও পারে। তখন মিনসু নামের 13 বছরের একটা বাচ্চা ছেলে দেরি করে ক্লাসে আসে। সে দেরিতে আসার কারণ জানতে চাইলে ছেলেটা পুরো ঘটনা তাকে খুলে বলে। ঘটনা শোনার পর তাকে নিয়ে সে থানায় আসে। পুলিশকে জানায় মিনচুর ছোট ভাই গত কয়েকদিন আগে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে মিনচুর মানসিক অবস্থার অবনতি হয়, আর তার ছোট ভাই কি কারণে ট্রেনে পড়ে মারা গেল পুলিশ যেন সেটা জানার চেষ্টা করে। ইনহু পুলিশ স্টেশন থেকে ফিরে শিক্ষক রুমে বসে কয়েকজন বাচ্চার ডিটেলস জেনে নিচ্ছিল। তারপর স্কুল থেকে বের হতে গেলে সিঁড়ি দিয়ে নামার সময় সে এক মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়। আওয়াজটা বাথরুম থেকে আসছিল, তাই বিষয়টা জানার জন্য সে বাথরুমের দরজার কাছে আসলে হঠাৎ চিৎকারের আওয়াজ বন্ধ হয়। তখন স্কুল দারোয়ান এসে তাকে জানায় সে মেয়েদের ওয়াশরুমে যেতে পারবে না, তাই সেখান থেকে তাকে যেতে বলা হয়। পরের দিন টিচার রুমে সবার সামনে পার্ক নামের একজন শিক্ষক মিনসুকে নিষ্ঠুরভাবে পেটাচ্ছিল। তার অপরাধ হচ্ছে ভাইয়ের মৃত্যুর জন্য পুলিশে কেন কমপ্লেন করেছিল। বিষয়টা ইনহুর চোখে পড়ে, কিন্তু তাদেরকে কিছু বলার সাহস পায় না। স্কুল শেষে বাড়ি ফেরার পথে সে দেখতে পায় একটা মেয়ে জানালা খুলে বসে আছে। তাকে বোঝানোর চেষ্টা করে যে কোনো সময় সে সেখান থেকে পড়তে পারে, কিন্তু মেয়েটা তার কথার গুরুত্ব দিচ্ছিল না। তাই সঙ্গে সঙ্গে সে রুমে এসে মেয়েটাকে সেখান থেকে নামিয়ে নেয়। কিন্তু মেয়েটার অদ্ভুত আচরণ দেখে সে বুঝতে পারে মেয়েটা তাকে ভয় পাচ্ছে। তাই মেয়েটাকে বলে দেখো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমার কি হয়েছে আমাকে বলতে পারো। তাই মেয়েটা ইনহুকে টেনে ওয়াশরুমের সামনে নিয়ে আসে। ভেতরে এসে সে দেখতে পায় তাদের স্কুলের অন্য আরেক শিক্ষক ইয়ন্ডু নামের একটা মেয়েকে পানিতে চুবাচ্ছে। ভাবা যায় এরা কি মানুষ নাকি অন্য কিছু। 12 বছরের একটা বাচ্চা মেয়েকে কি নির্মম ভাবে অত্যাচার করছে। মেয়েটার অবস্থা একটু বেগতিক দেখে ইনহু সোজা তাকে হসপিটালে নিয়ে আসে আর হিউম্যান রাইটস সেন্টারের সিও উজিনকে ডেকে আনার পর পুরো ঘটনা তাকে খুলে বলে। পরের দিন স্কুলে আসলে প্রিন্সিপাল সেই মেয়েটার কথা জানতে চায়। ইনহু গতকাল রাতের ঘটনা প্রিন্সিপালকে জানায়। সে আরো জানায় মেয়েটার চিকিৎসার জন্য তাকে হসপিটালে রাখা
হয়েছে, সুস্থ হলে তাকে স্কুলে আনা হবে। এরপর স্কুল শেষে বাড়ি ফেরার পথে উজিন তাকে ফোন করে তৎক্ষণাৎ দেখা করতে বলে। ইনহু তার সাথে দেখা করতে আসলে উজিন তাকে জানায় স্কুল প্রিন্সিপাল ইয়ন্ডুকে জোরপূর্বক রেপ করেছে। ইনহু প্রথমে এই কথা বিশ্বাস না করলে তাকে ইয়ন্ডুর গতকাল রাতের লেখা একটা কাগজ দেখানো হয়। কাগজে লেখা ছিল প্রিন্সিপাল তাকে জোরপূর্বক রেপ করেছিল, বাধা দিতে গেলে তাকে অনেক মারধরও করা হয়েছিল, আর মিস্টার পার্ক মিনসুকে নির্যাতন করত, ছেলে হয়েও তাকে যৌন নিপীড়নের শিকার হতে হয়েছে। একথা জানার পর ইনহু একেবারে নিস্তব্ধ হয়ে পড়ে। তারা কি মানুষ নাকি মানুষরূপী জানোয়ার? একটা মানুষ কতটা নিচে নামতে পারলে এরকম জঘন্য কাজ করতে পারে? তাই ইনহু তাদের বিচারের সিদ্ধান্ত নেয়। ততক্ষণে উজিনের মুখে জানতে পারে থানায় রিপোর্ট করে কোনো লাভই হবে না, কারণ থানার অনেক পুলিশ অফিসার প্রিন্সিপালের কথায় ওটা বসা করে। তাই তারা ইয়ন্ডুকে অফিসে নিয়ে এসে সাংবাদিকের মাধ্যমে তার সাথে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনা রেকর্ড করতে শুরু করে। ইয়ন্ডু জানায় স্কুল শেষে সে আর ইউরি খেলছিল, সে সময় ইউরি বাথরুমে যায়। অনেকটা সময় পার হওয়ার পরেও সে আর ফিরে আসে না। তাই আমি ইউরিকে স্কুলে খুঁজতে আসি। তখন প্রিন্সিপাল আমাকে তার অফিস রুমে নিয়ে আসে এবং ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। তার টিভিতে প্লে করা খারাপ ভিডিও আমাকে দেখাতে থাকে আর জোরপূর্বক আমার শরীরে স্পর্শ করতে শুরু করে। তাই আমি সেখান থেকে কোনো রকমে পালিয়ে বাথরুমে এসে লুকাই। প্রিন্সিপাল সেখানে এসে আমাকে খুঁজতে থাকে। একটা সময় সে আমাকে খুঁজে পেয়ে জোরপূর্বক আমার জামা কাপড় খুলতে শুরু করে। আমি চিৎকার করে কাঁদতে থাকি যাতে কেউ এসে আমাকে বাঁচিয়ে নেয়। ঠিক তখন আমি দরজার বাইরে থেকে একজনের আওয়াজ শুনতে পাই। সে আমাকে হয়তো বাঁচাতে এসেছিল, কিন্তু এমনটা হয় না। লোকটি চলে গেলে প্রিন্সিপাল আমাকে জোরপূর্বক রেপ করে। এরপর ইউরির স্টেটমেন্ট নেওয়া হয়। তাকেও প্রিন্সিপাল জোরপূর্বক রেপ করেছে এই কথা সে জানায়। আর প্রিন্সিপাল তাদেরকে ভয়ও দেখিয়েছিল তারা যদি কাউকে এ কথা জানায় তাহলে তাদেরকে সে মেরে ফেলবে। কতটা নির্মম, নিষ্ঠুর আর নিচে নামতে পারলে এরকম কাজ কেউ করতে পারে। দুটা 12 বছরের বাচ্চা মেয়েকে কতটা নিষ্ঠুরভাবে যৌন নির্যাতনের শিকার হতে হয়। তাই এই ঘটনাটা এবার শিক্ষা বোর্ডকে জানানো হয়, কিন্তু প্রিন্সিপালের প্রভাবের কারণে তাদেরকে ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে আসতে হয়। ফলে পুনরায় পুলিশকে নির্যাতনের শিকার ওই মেয়ে দুটোর স্টেটমেন্ট দেখালেও তারা সেটাকে গুরুত্ব দেয় না, আর প্রিন্সিপালের বিরুদ্ধে তারা কেসও নেয় না। এদিকে পার্ক নামের সেই শিক্ষক মিনসুকের উপর আবারও নির্যাতন করে। একটা বোবা ছেলেকে এমনভাবে মারছে যে তার শরীর থেকে রক্ত বের হচ্ছিল। বোবা ছেলেটা ফ্লোরে পড়ে শুধু কাঁদছিল আর জীবন ভিক্ষার আর্তনাদ করছিল, কিন্তু সেই জানোয়ারের হাত থেকে তার শেষ রক্ষা মনে হয় হবে না। ততক্ষণে প্রিন্সিপালের দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ইনহু এই জানোয়ারের আচরণ দেখতে পেয়ে নিজেকে শান্ত করতে পারছিল না। তাই হাতে থাকা ফুলের টব দিয়ে পার্কের মাথায় আঘাত করে মিনসুকে তার হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর সেই রাতেই তার স্টেটমেন্ট নেওয়া হয়। মিনসু জানায় একদিন রাতে পার্ক জোরপূর্বক তাদের 2 ভাইকে তার বাড়িতে নিয়ে আসে। তার 8 বছরের ছোট ভাইকে যৌন নির্যাতন করে আর তাকেও যৌন নির্যাতন করার পর নির্মমভাবে অত্যাচার করে। শুধু একবার না, ঘরে আটকে রেখে তাদেরকে কয়েকবার নির্যাতন করা হয়েছে। এসব সহ্য করতে না পেরে তার ছোট ভাই আত্মহত্যা করে। তবে এবারের এই স্টেটমেন্ট সারা কোরিয়া জুড়ে লাইভ দেখানো হয়। মানুষরা এই অমানবিক অত্যাচারের নির্মম এই ঘটনা শুনে রাস্তায় নেমে পড়ে ওইসব ধর্ষক ও অত্যাচারী বিচারের দাবিতে। ফলে ওই 3 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। এরপর হাইকোর্টে সেই ঘটনাগুলোর তদন্ত শুরু হয়। জজ প্রশ্ন করলে শুরুতেই প্রিন্সিপাল ওই নির্যাতন আর অত্যাচারের কথা অস্বীকার করে। এটা নিয়ে কোর্টে উপস্থিত অনেক লোকজন সেটার প্রতিবাদ শুরু করে। যাই হোক, জজ সবাইকে শান্ত করলেও কোর্টের কার্যকলাপ আবার শুরু হয়। প্রথমে ছায়া একাডেমি স্কুলের নাইট গার্ডকে কোর্টে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে এই নির্যাতনের বিষয়ে সে অস্বীকার করে আর প্রিন্সিপাল ও তার ভাইয়ের প্রশংসা করে। এরপর সে ডাক্তারের স্টেটমেন্ট নেওয়া হয় যিনি ইয়ন্ডুর আর ইউরির মেডিকেল রিপোর্ট বানিয়েছিলেন। প্রিন্সিপালের পক্ষে থাকা উকিল ফেক মেডিকেল রিপোর্ট কোর্টে সাবমিট করে, কিন্তু ভিকটিমের পক্ষের উকিল আসল মেডিকেল রিপোর্ট সাবমিট করলে সত্যটা সবার সামনে বেরিয়ে আসে। তাই ডাক্তারের কাছে মিথ্যা বলার কারণ জানতে চাইলে সেই ডাক্তার কি বলে জানেন? মেয়ে দুইটার বয়স কম ছিল, তাই তাদের ভালোর জন্যই সে ফেক রিপোর্ট বানিয়েছিল। কি লেভেলের মিথ্যাবাদী! ওই যে কথায় আছে না, টাকা আর পাওয়ার থাকলে সবকিছুই কেনা যায়। তারপর ভিকটিম ইউরির জিজ্ঞাসাবাদ নেওয়া হয়। তাকে আসল সত্যটা খুলে বলতে বলা হয়। ইউরি বলে প্রিন্সিপাল আর তার ভাই তাকে সম্মিলিতভাবে কয়েকবার রেপ করেছে। এই খারাপ কাজ কোথায় করেছে, কিভাবে করেছে, এমনকি তার হাত পা বেঁধে নির্মমভাবেও তাকে রেপ করা হয়েছে, সবকিছুই সে কোর্টকে জানায়। একটা মেয়ে কি পরিমাণ নির্যাতনের শিকার হয়, কিন্তু সেই হারামিরা নিজেদেরকে বাঁচাতে সেই পুরো ঘটনা অস্বীকার করে। ও আরেকটি নিয়ম তো আপনাদের জানানোই হয়নি। তখনকার কোরিয়ার আইন অনুসারে 13 বছরের কম বয়সী বাচ্চার পিতামাতা যদি চায় তাহলে কেসটা তারা নিজেরাই মীমাংসা করতে পারবে। তাই এই সুযোগ কাজে লাগিয়ে প্রফেসর ইউরির বাবার সাথে বিষয়টা মীমাংসা করে নেয়। আর ইয়ন্ডুর যেহেতু অনাথ ছিল, তাই ইনহুকে ডেকে নিয়ে তারা বিষয়টা মীমাংসা করতে তাকে ব্যাগ ভর্তি টাকার লোভ দেখায়। ইনহু সততার কাছে সেই টাকার কোনো মূল্য
ছিল না, তাই সে সোজা তাদেরকে জানিয়ে দেয় সে মীমাংসা করবে না। পরের দিন আবারও কোর্টের কার্যকলাপ শুরু হয়। এবার ইয়ন্ডুকে কোর্টে তোলা হয়। তার স্টেটমেন্টের একটা পয়েন্ট ছিল যে তাকে নির্যাতন করার সময় প্রিন্সিপাল তার রুমে এক ধরনের মিউজিক শুনছিল। তাই বিরোধী পক্ষের উকিল কনফিডেন্টলি ভিকটিমের শ্রবণ ক্ষমতাকে টেস্ট করতে চায়। তাকে বোঝানো হয় সে মিউজিক শুনতে পেলে তার হাত উপরে তুলবে, আর শুনতে না পেলে হাত নিচে নামাবে। তারপর টেস্ট শুরু হয়। একটা মিউজিক বাজানো হয়। মিউজিকের শব্দ শুনে ইয়ন্ডু হাত উপরে তোলে, আবার মিউজিক শুনতে না পেয়ে হাত নিচে নামিয়ে নেয়। কোর্টে তখন প্রমাণিত হয় মেয়েটাই সত্য বলছিল। তাই বিষয়টা একদম ক্লিয়ার হয়, প্রিন্সিপাল, তার ভাই আর মিস্টার পার্ক তিনজনই অপরাধী। তাই এই কেসের ফাইনাল শুনানি শুক্রবার করা হয়। তার আগে উজিন মিনসুকের বাড়িতে আসে। দেখতে পাই মিনসুকের বৃদ্ধ দাদিকে টাকার লোভ দেখিয়ে তার মামলা মীমাংসা করা হয়েছে। রাতে যখন এই কথা মিনসুকে জানানো হয়, সে অনেক হতাশ হয়ে চিৎকার করে কাঁদতে থাকে। সে বিশ্বাসই করছিল না যে তার বৃদ্ধ দাদি তার আর তার ভাইয়ের নির্যাতনকারীকে এভাবে ক্ষমা করতে পারে। রাতে ঘুমানোর সময় ইয়ন্ডু নামের মেয়েটা উনহুকে একটা কথা জানায়। প্রিন্সিপাল যখন তাকে জোর করে তার অফিসে নিয়ে গিয়েছিল, তখন টিভিতে সে একটা ভিডিও দেখেছিল। সেই ভিডিও প্রিন্সিপাল আর তার প্রেমিকার মিসেস উনের ছিল। এই কথা শুনে সেই রাতেই উনহু আর উজিন মিলে ছায়া একাডেমি স্কুলে চলে আসে। উনহুর কাছে চাবি থাকায় সহজেই তারা প্রিন্সিপালের রুমে প্রবেশ করে। রুমে ঢুকে দেখতে পায় সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো। এখানে তারা খুব শক্ত একটা প্রমাণ পেয়ে যায়। তাই সেই ক্যামেরায় রেকর্ড হওয়া নির্যাতনের সেই ফুটেজ তারা উকিলকে দেখায়। কোর্টে সেটা সাবমিট করার জন্য উকিল সেই ভিডিও ফুটেজ নিজের কাছে রেখে দেয়। যাই হোক, শুক্রবারে কোর্টের সেই শুনানি শুরু হয়। সব সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রিন্সিপাল, তার ভাই আর মিস্টার পার্ককে দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু সেই জজ ন্যায় বিচার দেয় না। প্রিন্সিপাল ও তার ভাইকে 6 মাসের কারাদণ্ড দেয় আর মিস্টার পার্ককে 8 মাসের কারাদণ্ড দেয়। যেখানে তাদের ফাঁসি অথবা যাবজ্জীবন শাস্তি হওয়ার কথা ছিল, সেখানে শুধুমাত্র টাকা আর ক্ষমতার জোরে তারা আদালতের সেই রায় নিজেদের পক্ষে করে নেয়। এই শুনানি শুনে কোর্টে উপস্থিত লোকজন এক প্রকার বিদ্রোহ শুরু করে, কেননা ন্যায় বিচার দেয়া হয়নি। আইন কিভাবে সেই অপরাধীদের সাজা কমিয়ে ক্ষমা করতে পারে। এরপর মিনসু সবাইকে চিঠি লিখে বাসা থেকে বেরিয়ে যায় আর প্রবল বৃষ্টিতে ভিজে নিজের ও তার ভাইয়ের প্রতিশোধ নিতে মিস্টার পার্কের পেটে সোজা চাকু মেরে বসে। তারপরেও পার্ক মিনসুকে নির্মমভাবে মারতে থাকে। ঠিক তখন ট্রেন এসে পড়লে সে আবারও পার্কের পায়ে চাকু মেরে তাকে জড়িয়ে ধরে রেল লাইনে শুয়ে পড়ে। ফলে ট্রেনের নিচে কাটা পড়ে দুজনই সেখানেই মারা যায়। প্রতিশোধ জিনিসটা যে কতটা ভয়ানক সেটা বলে বোঝাতে পারবো না। ন্যায় বিচার না পাওয়া 13 বছরের একটা ছেলে নিজের ও তার ভাইয়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েই ছাড়লো। এরপর মিনসুর ফিনারেল অনুষ্ঠান শেষে কোরিয়ার কিছু বাক প্রতিবন্ধী জনগণ রাস্তায় নামে ন্যায় বিচারের জন্য, কিন্তু পুলিশ তাদেরকে পিটিয়ে জোরপূর্বক রাস্তা থেকে তাড়িয়ে দেয়। শেষে ইনহু মৃত মিনসুকের ছবি হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে সেই অপরাধীদের বিচারের জন্য কাঁদতে থাকে। সাধারণ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তামাশা দেখছিল, কিন্তু সাহস করে তারা পাশে এসে দাঁড়ায়নি। এরপর 1 বছর কেটে যায়। বিচার না পেয়ে ইনহু আর হিউম্যান রাইটস সেন্টারের সিও মিলে নির্যাতিত ওই 2টা মেয়ের পাশাপাশি আরো বাচ্চাদের দেখাশোনা শুরু করে। এরই মধ্য দিয়ে নির্মম এই সত্য ঘটনাকে ঘিরে বানানো সিনেমাটি এখানেই শেষ হয়। জেনে অবাক হবেন, এই সিনেমা মুক্তির 31 দিনের মাথায় সারা কোরিয়া জুড়ে আন্দোলন শুরু হয়। নতুন করে কেস আদালতে তোলা হয়, বন্ধ করে দেওয়া হয় ওইসব স্কুল, হায়নারূপী ওইসব শিক্ষকদের জেলে ভরা হয়। আন্ডার প্রিমিলিয়াস বাচ্চাদের জন্য কোরিয়া সরকার নতুন আইন বাস্তবায়ন করে ওই বছরই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।